জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি দিন ২১ জুলাই। এই দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগের রায় দেন। কারফিউয়ের মধ্যেও রাজধানী সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। তুলে নিয়ে যাওয়ার পর এদিন পূর্বাচল এলাকায় পাওয়া যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। বিস্তারিত হাসান ওয়ালির রিপোর্টে। একদিকে ইন্টারনেটবিহীন দেশ, অন্যদিকে কারফিউ। কয়েকদিনে চলমান সহিংসতার ছাপ তখন পুরো জনপদে। এ যেন বিধ্বস্ত এক নগরী, যার পরতে পরতে বারুদের গন্ধ আর বোবা কান্না। পরিস্থিতি আঁচ করতে পেরে কোটা বাতিলের রিট শুনানি এগিয়ে আনে সরকার। ৭ আগস্টের পরিবর্তে ২১ জুলাই শুনানির দিন ধার্য হয়। পুরো দেশ তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় শুনানি। দীর্ঘ শুনানির পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। একদিকে যখন আইনি মারপ্যাচ, তখন অন্যদিকে দ্রোহের আগুনে দগ্ধ রাজপথ। গণহারে তখন চলছে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক মামলা। অন্যদিকে শিক্ষার্থীদের ওপর তখনও চলছে শাসকের গুলি। এদিন ঢাকা সহ সারা দেশে ১৯ জন শহীদ হন। কোটা বাতিলের রায়ের পর আওয়ামী সরকারের মন্ত্রীরা জানান, শিক্ষার্থীদের দাবি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। এবার সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কুচক্রী মহল এখানে ধ্বংসযজ্ঞ চালায়। আর সরকার নিজেকে রক্ষায় নাশকতার দায় বিএনপির ওপর চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর দায় চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদিকে ছাত্রদের দমাতে ইন্টারনেট বন্ধ থাকলেও খুদে বার্তায় সাংবাদিকদের বিবৃতি দেন ৫৬ সমন্বয়ক। যেখানে ৩ শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তুলে তারা বলেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। সমন্বয়কদের সামনে সারিতে রেখে আন্দোলন আরও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে জানিয়ে দেওয়া হতো যে প্রোগ্রামটি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। তখন আমরা আমাদের পার্টির সাথে কথা বলতাম, বিশেষ করে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এগুলো আমরা জানাতাম। তাহলে জানানোর পরে উনি আমাদের দলের অন্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে এবং মূল দল রয়েছে সেগুলোর সাথে সমন্বয় করে প্রোগ্রামটি আসলে ইমপ্লিমেন্ট করত। পুরো প্রক্রিয়াটা আসলে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে এনে আন্দোলনকে ত্বরান্বিত করা হতো। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলছেন, এত হত্যাকাণ্ডের পর আর পেছনে ফেরার সুযোগ ছিল না। ১৬ তারিখ যে হত্যাকাণ্ডটা শুরু হলো, এটার পরে আমাদের আর কোটা সংস্কার, শুধুমাত্র কোটা সংস্কারে আবদ্ধ থাকাটা কোনোভাবেই যৌক্তিক না। এবং সেই জায়গা থেকে আমরা তখন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী পদত্যাগ সহ সরকারের ক্ষমা চাওয়া সহ আরও কিছু দাবি ওই সময় থেকেই করছিলাম। তখন কমপ্লিট শাটডাউনই কন্টিনিউ করার এক ধরনের সিদ্ধান্ত থাকে এবং আন্দোলন চলমান রাখা হয়। এদিন ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত নির্যাতন করা হয়। আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এর আগে বিকেলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি জানতে চান বিদেশি কূটনীতিকরা। একদিকে ৯৩% কোটা বাতিল করে আদালতের রায়, অন্যদিকে রাজপথ রঞ্জিত ছাত্র জনতার রক্তে। ফলে মুক্তিকামী জনতা বেছে নিয়েছিলেন উত্তপ্ত এই রাজপথকেই। সেই পথ ধরে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে ধরা দিয়েছিল বাকস্বাধীনতা আর গণতান্ত্রিক অধিকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।